ঠিক আছে, চলো আজকে নিউ ক্লাসটা করি। আমার কাছে লিস্ট করা আছে, হ্যাঁ আমি গ্রুপে দিয়ে দেবো, তোমাদের আজকেই দিয়ে দেবো, একবার মিলিয়ে নেবে। আচ্ছা দেখো, শুরু করলাম। হ্যাঁ দেখো, আজকে তোমাদের যে নিউ টপিকটা সেটা হচ্ছে থেরাপিউটিক পজিশন। এখান থেকে কিছু কিছু পজিশন যেগুলো আমার লাস্টে তোমাদের একবার ছবিটা দেখিয়ে দিই। ছবি এখানে দেওয়া আছে, ছবিগুলো একবার দেখে নেবে সবাই। নাহলে বুঝতে পারবে না যে কোনটা কি পজিশন। এই যেখানে ছবি যেগুলো দেওয়া আছে থেরাপিউটিক পজিশনে, ছবিগুলো দেখে নেবে, তাহলে মনে থাকবে যে কোনটা কি পজিশন। তো দেখো, থেরাপিউটিক বলতে আমরা কি বুঝি, যেটা ট্রিটমেন্ট পারপাসে আমরা ইউজ করে থাকি সেটাকে বলা হচ্ছে থেরাপিউটিক। ঠিক আছে, আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে? তোমরা পিডিএফ পেয়েছো? গ্রুপে দেওয়া হয়েছে পিডিএফ? আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে পিডিএফটা। ঠিক আছে। তো দেখো, যে থেরাপিউটিক বলতে আমরা কি বুঝি, যখন ট্রিটমেন্ট পারপাসে আমরা ইউজ করি তখন সেটাকে থেরাপিউটিক বলা হয়। ফর এক্সাম্পল যেমন শক, এনেমা বা কর্ড প্রোলাপসের ক্ষেত্রে যে কিছু পজিশন দেওয়া হয় সেগুলো হচ্ছে থেরাপিউটিক পারপাসে আমরা ইউজ করে থাকি। নেক্সট দেখো, পজিশন ইউজড ফর কমফোর্ট এন্ড ফিজিক্যাল এক্সামিনেশন। আমরা কমফোর্টের জন্য, মানে আমাদের যে ফিজিক্যাল কমফোর্ট এবং ফিজিক্যাল এক্সামিনেশনের জন্য কিছু পজিশন ইউজ করে থাকি। কমফোর্ট মানে কি বলতো, যে একটা আরাম আরাম পাওয়ার জন্য যে আমরা পজিশন ইউজ করি সেটা আলাদা, আর ফিজিক্যাল এক্সামিনেশনের জন্য যেটা ইউজ করি সেটা আলাদা। দেখো এখানে সুপাইন পজিশন, যেটাকে আমরা হরিজন্টাল, রিকমেন্ড আর হচ্ছে ডরসাল পজিশনও বলে থাকি। তো সুপাইন পজিশন কি, লাইং অন দ্য ব্যাক উইথ দ্য ফেস আপওয়ার্ড। আমরা কি করি, যে ফেসটা যখন আমরা শুয়ে থাকি, ফেস মানে উপরের দিকে থাকে, আপওয়ার্ডে থাকে, আর হচ্ছে ব্যাক কি থাকে, নিচের দিকে মানে তলার দিকে থাকে। যেমন তোমরা সচরাচর সবাই জানো যে সুপাইন পজিশন কিরকম হয়, দেখে নেবে ছবিটা একবার। both legs of the patient are extended and abducted, মানে কি বল অ্যাডাক্টেড, মানে কি বলছে যে পেশেন্টের লেগ কি থাকবে, এক্সটেন্ডেড থাকবে, তার সাথে অ্যাডাক্টেড। অ্যাডাক্টেড মানে অ্যাড হয়ে থাকা, মানে জোড়া লেগে থাকা। ঠিক আছে, ছড়ানো থাকবে না পা। বোথ নিজ আর স্লাইটলি ফ্লেক্সড অ্যান্ড হচ্ছে অ্যাডাক্টেড। দুটো হাঁটু কি থাকবে, স্লাইটলি ফ্লেক্সড থাকবে, মানে ভাঁজ থাকবে, হালকা ভাঁজ থাকবে, তার সাথে ওই অ্যাডাক্টেড মানে জোড়া লেগে থাকবে। টু রিল্যাক্স অ্যাবডোমিনাল মাসেলস। কেন এরকম হচ্ছে রাখা হয়, যাতে অ্যাবডোমিনাল যে মাসেল রয়েছে সেটা রিল্যাক্স হয়, সেই কারণে হচ্ছে স্লাইটলি ফ্লেক্সড অ্যান্ড অ্যাডাক্টেড থাকে। দেন নেক্সট দেখো, বোথ শোল্ডার্স এলিভেটেড স্লাইটলি। আর আমাদের যে শোল্ডার রয়েছে, শোল্ডার গুলো কিরকম থাকে, স্লাইটলি এলিভেটেড থাকে, মানে হালকা উঁচু থাকে। সাপোর্ট হেড বাই পিলো। আর যে হেড রয়েছে আমাদের, সেটা পিলো দিয়ে সাপোর্ট দেওয়া হয় সুপাইন পজিশনের ক্ষেত্রে। ঠিক আছে, যখন ইফ ইউজড ফর কমফোর্ট, যদি আমরা কমফোর্টের জন্য ইউজ করি তাহলে কি করব, প্লেস স্মল পিলো বিলো নি, কটন রিং বিলো এলবো। তাহলে নিয়ের তলায় আমরা কি দিচ্ছি, পিলো দিচ্ছি। ঠিক আছে, আর এলবো জয়েন্টের তলায় আমরা দিচ্ছি কটন রিং। এলবো জয়েন্ট আর যে হিল রয়েছে সেখানে আমরা কটন রিং। আর এয়ার কুশন বিলো বাটাক টু প্রিভেন্ট বেডশোর। এয়ার কুশন কোথায় দেওয়া হচ্ছে, বাটাকের তলায়। কেন, কারণ যাতে বেডশোর প্রিভেন্ট হয় সেই কারণে।
কারণ বনি প্রমিনেন্ট জায়গাগুলোতে কিন্তু বেড শোর হওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে। দেন নেক্সট দেখো, ইউজ ফুট রেস্ট ফর বেড রিডেন পেশেন্ট টু প্রিভেন্ট ফুড ড্রপ। এখান থেকে কোশ্চেন আসে কিন্তু, ঠিক আছে, যে ফুড ড্রপ প্রিভেন্ট করার জন্য আমরা কি ইউজ করি। তো ফুড রেস্ট আমরা ফুড রেস্ট দিই যে ফুড ড্রপ প্রিভেন্ট করার জন্য বেড রিডেন পেশেন্টদের ক্ষেত্রে। দেন নেক্সট দেখো, ইফ ইউজড ফর ফিজিক্যাল এক্সামিনেশন, এই যে ফিজিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে যদি আমরা সুপারিয়ন পজিশন দিই তাহলে কি করা হয়, যে রিমুভ অল কমফোর্ট ডিভাইস। যে কমফোর্ট ডিভাইস গুলো আমরা কমফোর্ট পজিশনের জন্য ইউজ করলাম সেগুলো কিন্তু ফিজিক্যাল এক্সামিনেশনের সময় দেব না। যেমন হচ্ছে নি পিলো, এয়ার কুশন, কটন রিন এন্ড হচ্ছে ফুট রেস্ট, এগুলো যেগুলো আমরা কমফোর্ট ডিভাইস গুলো ইউজ করেছিলাম কমফোর্টের ক্ষেত্রে, সেটা কিন্তু ফিজিক্যাল এক্সামিনেশন যখন আমরা পেশেন্টের করব তখন ইউজ করব না, ঠিক আছে, এগুলো সরিয়ে ফেলতে হবে। দেন নেক্সট দেখো, ইউজ ফর হেড টু টো মানে ফুট এক্সামিনেশন ইনক্লুডিং, যখন আমরা পেশেন্টের হেড টু টো মানে মাথা থেকে পা পর্যন্ত যখন এক্সামিনেশন করব তখন কিন্তু এই সুপাইন পজিশনটা আমরা ইউজ করে থাকি। কি দেখি, টু অ্যাসেস ভাইটাল সাইন অ্যাসেস করার ক্ষেত্রেও আমরা ইউজ করি হেড, নেক, অ্যান্টেরিয়র, তারপরে থোরাক্স, লাংস, হার্ট, ব্রেস্ট, অ্যাবডোমেন, এক্সট্রিমিটিস এন্ড হচ্ছে পেরিফেরাল পালসেস। মানে তোমরা প্রত্যেকেই জানো যে ফিজিক্যাল এক্সামিনেশন কেমন করে করা হয়। তো এই ভাইটাল সাইন বা নেক বা যে হেড, এগুলো চেক করার জন্য কিন্তু আমরা স্পাইন পজিশন দিয়ে থাকি পেশেন্টকে। অ্যাভয়েড হেড ফিলো ডিউরিং স্পাইনাল অ্যানেস্থেসিয়া সার্জারি। সুপাইন পজিশনের ক্ষেত্রে আমরা কিন্তু পিলো মানে আন্ডার যে হেড পিলো ইউজ করি সেটা কিন্তু অ্যাভয়েড করব। কোন ক্ষেত্রে, যখন কিনা স্পাইনাল অ্যানেস্থেসিয়া বা সার্জারি করা হবে পেশেন্টের, তখন কিন্তু আমরা হেড পিলো অ্যাভয়েড করব। দেন নেক্সট দেখো, প্রন পজিশন। প্রন পজিশন কি? A position in which the patient is lying face downward on abdomen on side। মানে কি, যে পেশেন্ট যখন তার ফেস মানে মুখমণ্ডলটা বেডের দিকে থাকবে, অ্যাবডোমেনের উপর চাপ দিয়ে শুয়ে থাকবে, তখন সেই পজিশনকে আমরা প্রন পজিশন বলছি। টার্ন হেড ইন ওয়ান সাইড এন্ড রেস্ট অন পিলো। তাহলে এক সাইডে কি থাকবে, হেড এক সাইড হয়ে থাকবে আর তার সাথে হচ্ছে পিলো থাকবে, মানে মাথার তলায় পিলো দেওয়া থাকবে। বাট ইউজেস, কোন কোন ক্ষেত্রে আমরা প্রন পজিশন ইউজ করে থাকি, যে অপারেশন এন্ড ইনজুরি অফ ব্যাক। যদি কোনো পেশেন্টের অপারেশন হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা যে প্রন পজিশন ইউজ করে থাকি, বা ব্যাক যদি ইনজুরি হয় ব্যাক সাইডটা, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রন পজিশন ইউজ করি। কারণ ব্যাক সাইডে ইনজুরি হলে তার ব্যাকের ভর দিয়ে আর শুয়ে থাকতে পারবে না, সেই কারণে। দেন নেক্সট দেখো, অ্যাসেস পস্টেরিয়র থোরাক্স এন্ড হিপ জয়েন্ট ইন বার্ন কেসেস। যদি বার্ন কোনো পেশেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পস্টেরিয়র যে থোরাক্স মানে আমাদের পিঠের সাইডে মানে লাংসের যে পোর্শনটা রয়েছে পস্টেরিয়র থোরাক্স, সেটাকে অ্যাসেস করার জন্য এবং হিপ জয়েন্টকে অ্যাসেস করার জন্য আমরা প্রন পজিশন ইউজ করে থাকি বার্ন পেশেন্টের ক্ষেত্রে। দেন নেক্সট দেখো, রিলিফ প্রেশার ফ্রম বেড শোর এরিয়া অফ ব্যাক। যদি কোনো পেশেন্টের যে ব্যাক সাইডে বেড শোর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা পেশেন্টকে প্রন পজিশন দিই, কেন কিনা রিলিফ প্রেশার, যাতে কিনা প্রেশারটা রিলিফ হয় সেই জন্য। নেক্সট দেখো, টু অ্যাভয়েড অ্যাসপিরেশন আফটার সার্জারি ডিউ টু এফেক্ট অফ অ্যানেস্থেসিয়া, নট ইউজ পিলো বিলো হেড। সার্জারি হয়ে যাওয়ার পরে যাতে অ্যাসপিরেশন অ্যাভয়েড করা যায়, মানে অ্যাভয়েড করি আমরা প্রন পজিশন কোন ক্ষেত্রে, যে আফটার সার্জারি ডিউ টু এফেক্ট অফ অ্যানেস্থেসিয়া, যেহেতু অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে পেশেন্টকে, অ্যাসপিরেশন করা হয়েছে। আচ্ছা, মাইক্রোফোন গুলো অফ করো, মিউট করো তোমরা। যে সার্জারি হয়ে যাওয়ার পর যাতে অ্যাসপিরেশন না হয় সেটা অ্যাভয়েড করার জন্য কিন্তু পেশেন্টকে আমরা প্রন পজিশন অ্যাভয়েড করে থাকি, কেন কিনা ডিউ টু এফেক্ট অফ অ্যানেস্থেসিয়া। কারণ কি, অ্যানেস্থেসিয়া যেহেতু দেওয়া হয়েছে পেশেন্টকে, সেটার একটা ইফেক্ট পড়তে পারে সেই জন্য। নেক্সট দেখো, সিটিং পজিশন। সিটিং পজিশন, পেশেন্ট
seated on one side of the bed or examination table in straight or upright position. তাহলে স্ট্রেট অর আপরাইট পজিশনে যখন পেশেন্ট বেডে বা এক্সামিনেশন টেবিলে বসে থাকে তখন সেই পজিশনকে সিটিং পজিশন বলা হচ্ছে। এবার কোন কোন ক্ষেত্রে আমরা সিটিং পজিশন ইউজ করতে পারি? ফর ফিজিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে টু অ্যাসেস, কি অ্যাসেস করব? ভাইটাল সাইন চেক করার ক্ষেত্রে, নেক চেক করার ক্ষেত্রে, অ্যান্টেরিয়র পস্টেরিয়র থোরাক্স চেক করার ক্ষেত্রে, লাংস, হার্ট, ব্রেস্ট অর আপার এক্সট্রিমিটিস চেক করার ক্ষেত্রে কিন্তু আমরা সিটিং পজিশন ইউজ করে থাকি। দেন নেক্সট দেখো ফাউলার্স পজিশন, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফাউলার্স পজিশনটা, ফাউলার্স পজিশন প্রথম কে আবিষ্কার করেছিলেন? জিওর্জি আর ফাউলার, ইউএস সার্জন। ঠিক আছে, এটা একটু মনে রাখবে যে জিওর্জি আর ফাউলার্স, ইউএস সার্জন যিনি ছিলেন উনি ফাউলার্স পজিশনটা প্রথম আবিষ্কার করেছিলেন। ফাউলার্স পজিশন কি? এ সেমি সিটিং পজিশন ইন হুইচ হেড এন্ড অফ বেড at 45 ডিগ্রি টু 60 ডিগ্রি। মানে সেমি সিটিং পজিশনে পেশেন্ট থাকবে কিন্তু তার যে হেড এন্ড রয়েছে মানে মাথার দিকটা, সেটা কিন্তু মানে মাথার দিকে যে বেডটা রয়েছে, মাথা যে সাইডে থাকবে সেই সাইডের যে বেড এন্ড রয়েছে সেটা কিন্তু 45 থেকে 60 ডিগ্রি এলিভেট থাকবে। ঠিক আছে, মানে উঁচু থাকবে। আর কি? এয়ার কুশন বিলো বাটাক অর পিলো অ্যান্ড ব্যাক রেস্ট বিহাইন্ড ব্যাক। তাহলে এয়ার কুশন দেওয়া হচ্ছে বাটাকটির তলায় বা পিলো দেওয়া হচ্ছে, আর ব্যাক রেস্ট দেওয়া হচ্ছে ব্যাক সাইডে। দেন নেক্সট দেখো ফাউলার্স পজিশনে কিছু সাব টাইপ রয়েছে। কি কি? এক নম্বর হচ্ছে হাই ফাউলার পজিশন, দুই নম্বর হচ্ছে মিডিয়াম ফাউলার পজিশন, আর তিন নম্বর হচ্ছে লো অর সেমি ফাউলার পজিশন। এবার হাই ফাউলার পজিশন কি? অলসো কল্ড কার্ডিয়াক পজিশন। হাই ফাউলার পজিশনকে আমরা কিন্তু কার্ডিয়াক পজিশনও বলে থাকি। এই ক্ষেত্রে কিরকম পজিশন দেওয়া হবে পেশেন্টকে? হেড অফ বেড এলিভেটেড আপ টু 90 ডিগ্রি। তাহলে হাই ফাউলারের ক্ষেত্রে 90 ডিগ্রি এলিভেটেড থাকবে, যে সাইডে যে পেশেন্টের মাথা থাকবে সেই সাইডের বেড এন্ডটা। দেন হচ্ছে প্লেসড এ বেড সাইড টেবিল অর কার্ডিয়াক টেবিল উইথ পিলো ইন ফ্রন্ট অফ পেশেন্ট। পেশেন্টের সামনে একটা কি দেওয়া হচ্ছে? কার্ডিয়াক টেবিল দেওয়া হচ্ছে বা বেড সাইড টেবিল দেওয়া হচ্ছে। সো পেশেন্ট ক্যান রেস্ট বোথ আর্ম অন ইট, যাতে কিনা পেশেন্ট দুটো হাত কার্ডিয়াক টেবিলের উপর রেখে রেস্ট নিতে পারে সেই জন্য। তাহলে হাই ফাউলার্স মানে পেশেন্ট সিটিং পজিশন যেমন হয় একদম সেরকমই হবে কিন্তু বেডের উপর। ঠিক আছে, দেন নেক্সট দেখো মিডিয়াম ফাউলার। এখানে শুধু ওই ডিগ্রিগুলো বিশেষ করে মনে রাখবে। হেড এন্ড টর্সো এলিভেটেড টু 45 ডিগ্রি টু 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। টর্সো মানে কি? ট্রাঙ্ক মানে বডি, যেটা আমরা বলি বডি, মিডল পার্ট অফ দ্য বডি। তাহলে মিডিয়াম ফাউলারে কতটা ডিগ্রি আমরা অ্যাঙ্গেল মেনটেন করছি? 45 থেকে 60 ডিগ্রি, আর হাই ফাউলারে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, দেন নেক্সট দেখো লো ফাউলার আর সেমি ফাউলার। হেড অ্যান্ড টর্সো এলিভেটেড টু 30 ডিগ্রি। তাহলে হেড এবং টর্সো মানে হেড মানে মাথা থেকে কোমর পর্যন্ত যে বডি পার্টটা রয়েছে সেটা কতটা এলিভেটেড থাকছে বেডের সাথে? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেন নেক্সট দেখো ইউজেস। আমরা যেই ফাউলার্স পজিশন মেনটেন করছি সেগুলো কোন কোন পারপাসে ইউজ করে থাকি? দ্য পজিশন ইজ ইউজ টু ফ্যাসিলিটেট ব্রিথিং রিলিফ অফ ডিসনিয়া। ধরো কোনো একটা পেশেন্টের যদি শ্বাসকষ্ট হয় তো ডিসনিয়া প্রিভেন্ট করার মানে রিলিফ করার জন্য, ব্রিথিং প্রবলেমটাকে রিলিফ করার জন্য কিন্তু আমরা এই ফাউলার্স পজিশন দিয়ে থাকি। আর কি? ড্রেনেজ অফ থোরাসিস অ্যান্ড অ্যাবডোমিনাল ক্যাভিটি, যাতে কিনা অ্যাবডোমিনাল ক্যাভিটি এবং থোরাসিক ক্যাভিটি থেকে ড্রেন করা যায় সেই কারণেও হচ্ছে ফাউলার্স পজিশন আমরা দিয়ে থাকি। The next দেখো কমফোর্ট অফ দ্য বেডরিডেন পেশেন্ট while ইটিং অর টকিং। যখন কোনো বেডরিডেন পেশেন্ট খাবে বা কথা বলবে তখন এই যে ফাউলার্স পজিশন এটা ভীষণ কমফোর্ট ফিল করায় বেডরিডেন পেশেন্টকে। বেডরিডেন পেশেন্ট মানে কি? bedridden পেশেন্ট বেডরিডেন পেশেন্ট মানে বিছানায় শয্যাশায়ী, বিছানা থেকে উঠতে পারে না যেসব পেশেন্ট তাদের বেডরিডেন পেশেন্ট বলা হচ্ছে।
The next দেখো improve cardiac and respiratory function because it causes maximum expansion of the lung. কি কার্ডিয়াক এন্ড রেসপিরেটরি ফাংশন যাতে ইমপ্রুভ হয় সেই কারণে কিন্তু ফাউলার্স পজিশন দেওয়া হয়। এক্ষেত্রে কি হয় যে লাংস এর এক্সপ্যানশন কিন্তু ম্যাক্সিমাম হয় ফাউলার্স পজিশনের ক্ষেত্রে। The next দেখো প্রিভেন্ট টু ডেভেলপ কন্ডিশন অফ দ্য এম্বোলিজম। কোনো পেশেন্টের যদি এম্বোলিজম হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ফাউলার্স পজিশন ভীষণই হেল্পফুল। The next দেখো রিলিভ টেনশন ফ্রম অ্যাবডোমিনাল সুচার্স, কোনো পেশেন্টের অ্যাবডোমিনাল সুচার থাকে সেটা থেকেও রিলিভ করে, মানে টেনশন রিলিভ করে, মানে টান টান যে ভাবটা সেটা রিলিভ করে। আর কি রিল্যাক্স লার্জ মাসেল অ্যান্ড হচ্ছে ব্যাক অ্যান্ড থাই যে লার্জ মাসেল রয়েছে সেটাকেও রিল্যাক্সে হেল্প করে হচ্ছে ফাউলার্স পজিশন। আর কি গিভ হাই ফাউলার্স পজিশন ইন অটোনমিক ডিসরেফ্লেক্সিয়া, মানে কি বলছে যে হাই ফাউলার্স যে পজিশন এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়, যে অটোনমিক ডিসরেফ্লেক্সিয়া ওভার রিয়াকশন অফ দ্য নার্ভাস সিস্টেম, যে পেশেন্টের ধরো অটোমেটিক ওভার রিয়াকশন হয় যদি নার্ভাস সিস্টেমের, সেই যে কন্ডিশনটাকে বলা হচ্ছে অটোনমিক ডিসরেফ্লেক্সিয়া। এই টার্মটা একটু মনে রাখবে, হ্যাঁ, যে অটোনমিক ডিসরেফ্লেক্সিয়া কাকে বলছি আমরা, যে ওভার রিয়াকশন অফ দ্য নার্ভাস সিস্টেম, যখন নার্ভাস সিস্টেমের ওভার রিয়াকশন হচ্ছে তখন তাকে আমরা অটোনমিক ডিসরেফ্লেক্সিয়া বলছি। দেন নেক্সট দেখো লিথোটমি পজিশন। লিথোটমি পজিশন কি, যেটাকে আমরা ডরসো স্যাক্রাল পজিশনও বলে থাকি। এই পজিশন ইন which the patient lies on the back in dorsal recumbent position with thighs flexed on the abdomen and legs on thighs supported by the stirrup. লিথোটমি পজিশন তোমরা প্রত্যেকেই জানো যে কি রকম হয়, দেখে নেবে ছবিটা একবার। যে পজিশন ইন হুইচ পেশেন্ট লাইস অন দ্য ব্যাক ইন ডরসাল রিকামেন্ট পজিশন, মানে ডরসাল রিকামেন্ট পজিশনে হচ্ছে পেশেন্ট শুয়ে থাকবে, থাই ফ্লেক্সড অন দ্য অ্যাবডোমেন, তাহলে থাই গুলো ফ্লেক্সড হয়ে কোন পর্যন্ত আসবে, অ্যাবডোমেন পর্যন্ত আসবে, অ্যান্ড লেগস অন থাই, আর লেগ আবার কিসে থাকবে, থাই আসবে, থাই পর্যন্ত আসবে, সাপোর্টেড বাই দ্য স্টায়ার আপ, মানে একটা স্টায়ার আপ মানে একটা দড়ি দিয়ে সাপোর্ট করা থাকবে দুটো পা, ঠিক আছে। বাটাক শুড বি অ্যাট এজ অফ এক্সামিনেশন টেবিল, তাহলে বাটাক কোথায় থাকবে, যে এক্সামিনেশনের টেবিলের যে শেষ প্রান্ত সেখানে থাকবে। মানে তোমরা প্রত্যেকেই জানো এটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়, দেখো এখানে ইউজেস জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট অপারেশন, ভ্যাজাইনাল হিস্টেক্টমি, যদি কোনো পেশেন্টের তোমরা দেখে থাকো যে হিস্টেক্টমি করা হয়, ভ্যাজাইনাল হিস্টেক্টমি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই পেশেন্টকে লিথোটমি পজিশন দেওয়া হয়। লিথোটমি পজিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এক্সামের জন্য এটা একটু দেখে রাখবে সবাই ভালোভাবে, এখান থেকে কোশ্চেন আসে। ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ অফ দ্য ইউরেথ্রা, রেকটাম আর ব্লাডার। কোনো পেশেন্টের যদি ইউরেথ্রা বা রেকটাম বা ব্লাডারের কোনো ডিজিজ কন্ডিশন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ডায়াগনোসিসের ক্ষেত্রেও আমরা লিথোটমি পজিশন দিয়ে থাকি বা ট্রিটমেন্টের ক্ষেত্রে। আর কি অ্যাসেস ফিমেল জেনিটাল অ্যান্ড রেকটাম, ফিমেল যে জেনিটালিয়া রয়েছে বা রেকটাম রয়েছে সেটা অ্যাসেস করার জন্য কিন্তু আমরা লিথোটমি পজিশন ইউজ করে থাকি। আর কি গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ট্রিটমেন্ট, গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন এন্ড ট্রিটমেন্টের ক্ষেত্রেও আমরা লিথোটমি পজিশন দিয়ে থাকি। দেন নেক্সট দেখো নি চেস্ট আর হচ্ছে জেনু পেক্টোরাল পজিশন। এই পজিশন with the patient on the knees, thighs or well straight and upright, the head and chest resting on the table, মানে কি মাথা এবং বুকটা টেবিলের সাথে লেগে থাকবে, আর আপরাইটে কি থাকবে, নি থাকবে, থাই থাকবে, স্ট্রেট থাকবে, মানে আপরাইট তো থাকবে তার সাথে স্ট্রেট থাকবে। ছবিটা দেখে বুঝতে পারছো তোমরা, এটাকে বলা হচ্ছে নি চেস্ট বা জিনো পেক্টোরাল পজিশন। আর্ম ক্রসড অ্যাবভ দ্য হেড অর মে বি ইন সাইড, নাহলে যে দুটো হাত রয়েছে সেটা ক্রস হতে পারে ওভার দ্য হেড, মানে মাথার উপর দিয়ে ক্রস করে থাকতে পারে, বা হচ্ছে দুই সাইডে থাকতে পারে, বেডের দুই সাইডে থাকতে পারে। upper part of head and chest keep on table above below will straight back, বলছে যে আপার পার্ট অফ দ্য হেড এন্ড চেস্ট যে রয়েছে সেটা টেবিলের উপরে পিলোর উপরে থাকবে, মানে টেবিল তো থাকবে তার উপরে পিলো দেওয়া থাকবে, তার উপরে হচ্ছে চেস্ট এন্ড হচ্ছে আপার পার্ট অফ দ্য হেড থাকবে।
নেক্সট দেখো ইউজেস, কোন কোন ক্ষেত্রে আমরা নি চেস্ট পজিশন ইউজ করব। এক্সামিনেশন অফ দ্য রেকটাম অ্যান্ড ভ্যাজাইনা, পেশেন্টের রেকটাম এন্ড ভ্যাজাইনা এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা নি চেস্ট পজিশন দিয়ে থাকি। বা sigmoidoscopy, use of a sigmoidoscope, a tubular speculum for examination of the sigmoid colon and হচ্ছে rectum to inspect the sigmoid colon। তাহলে sigmoid colon দেখার জন্য আমরা সিগময়েডোস্কোপি করি, যেটাতে নিচের পজিশন বা জিনোপেক্টোরাল পজিশন আমরা দিয়ে থাকি পেশেন্টকে। এখান থেকে কোশ্চেন আসে, হ্যাঁ স্টার মার্ক করতে ভুলে গেছি, যে সিগময়েডোস্কোপির ক্ষেত্রে আমরা কোন মানে পরে আছে ছোট ছোট পয়েন্ট করে দেওয়া আছে, ওখান থেকেও তোমরা পড়ে নিতে পারবে, এটা ইম্পর্টেন্ট। ডিসপ্লেসমেন্ট অফ এ প্রোল্যাপসড ফান্ডাস অ্যান্ড কর্ড, তাহলে যে প্রোল্যাপসড ফান্ডাস অ্যান্ড কর্ড রয়েছে সেটা ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা নিচেস্ট পজিশন দিয়ে থাকি পেশেন্টকে। আর কি, ডিসলকমেন্ট অফ দ্য ইম্প্যাক্টেড হেড অফ এ ফিটাস, ফিটাসের হেড যে ইম্প্যাক্টেড হয়েছে, ডিসলকমেন্ট হয়েছে, সেটা মানে দেখার ক্ষেত্রেও কিন্তু আমরা নিচেস্ট পজিশন দিয়ে থাকি। আর কি, ম্যানেজমেন্ট অফ দ্য ট্রান্সভার্স প্রেজেন্টেশন, যদি ট্রান্সভার্স প্রেজেন্টেশন হয় সেক্ষেত্রে ম্যানেজমেন্ট করার জন্য আমরা নিচেস্ট পজিশন দিয়ে থাকি। দেন নেক্সট দেখো টেন্ডেলেনবার্গ পজিশন, এটাও ইম্পর্টেন্ট। টেন্ডেলেনবার্গ পজিশন হচ্ছে কি, এ পজিশন ইন হুইচ দ্য পেশেন্ট রেস্ট অন ব্যাক উইথ লো হেড 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অ্যান্ড এলিভেটেড বডি অ্যান্ড লেগ। মানে পজিশন পেশেন্টকে কিরকম দিচ্ছে, যে অন ব্যাক সাইডে উইথ লো হেড, মাথা কি থাকছে, মানে টেন্ডেলেনবার্গ বলতে কি বলতো, যে বেডে ধরো পেশেন্ট শুয়ে আছে, তো পেশেন্টের যে মাথার সাইডটা সেটা কতটা এলিভেটেড হয়ে নিচের দিকে রাখছে, মানে নিচে এলিভেটেড হবে না, মানে নিচের দিকে নামবে, মানে মাথা বেডের যে সাইডে থাকবে সেটা নিচের দিকে নামবে। থার্টি ডিগ্রি থেকে 40 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে, মাথার দিকটা নিচে। আর বডি আর লেগ এলিভেটেড থাকবে, মানে পা এবং বডি ওপরের দিকে থাকবে। যেমন তোমরা যে হাই ফাউলার্স পজিশনে দেখলে যে মাথার সাইডটা এলিভেটেড থাকছে কিন্তু পায়ের সাইডটা কি থাকছে, নিচের দিকে। এক্ষেত্রে উল্টো হবে, টেন্ডেলেনবার্গ পজিশনে মাথার দিকটা নিচের দিকে থাকবে কিন্তু পা উপরে থাকবে। এটা বোঝা গেল টেন্ডেলেনবার্গ পজিশন। নেক্সট দেখো টেন্ডেলেনবার্গ পজিশন আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করব। কর্ড প্রোলাপসড কন্ডিশন, যদি কোনো পেশেন্টের কর্ড প্রোলাপসড হয় তাহলে সেই কন্ডিশনেও কিন্তু আমরা টেন্ডেলেনবার্গ পজিশন দিয়ে থাকি। আর কি, ইউজড ইন অ্যাবডোমিনাল অ্যান্ড পেলভিক সার্জারি, অ্যাবডোমিনাল এবং পেলভিক সার্জারির ক্ষেত্রে আমরা টেন্ডেলেনবার্গ পজিশন দিই। অ্যাবডোমিনাল অর্গান আর pushed up toward the chest by gravity, তাহলে কি অ্যাবডোমিনাল যে অর্গানগুলো রয়েছে সেটাকে পুস্ট আপ করার জন্য চেস্টের দিকে টেন্ডেলেনবার্গ পজিশন দেওয়া হয়। আর কি, এখান থেকে যেটা কোশ্চেন আসে যে কোনো একটা শক পেশেন্ট এসেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পজিশন দেব, টেন্ডেলেনবার্গ পজিশন দেব, ঠিক আছে, এই কোশ্চেনটা আসে। যে শক পেশেন্টের ক্ষেত্রে আমরা কি পজিশন দেব, টেন্ডেলেনবার্গ। মোস্ট সুইটেবল পজিশন টু ট্রিট শক এন্ড ডিক্রিজ ব্লাড প্রেশার। The next হচ্ছে it is contraindicated in head injury because it may increase intracranial pressure, তাহলে আমরা কোন ক্ষেত্রে টেন্ডেলেনবার্গ পজিশন দেব না, যদি কোনো পেশেন্টের হেড ইনজুরি হয় তাহলে সেই ক্ষেত্রে ওই পেশেন্টকে টেন্ডেলেনবার্গ পজিশন দেওয়া যাবে না, কারণ কি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ইনক্রিজ হতে পারে সেই পেশেন্টের, সেই কারণে। দেন নেক্সট দেখো এর মধ্যে আবার আরেকটা যেটা সাবটাইপ রয়েছে সেটা হচ্ছে মডিফাইড টেন্ডেলেনবার্গ পজিশন। Modified ki, it patient is lying down and feet or leg
অফ পেশেন্ট আর অ্যাভোভ অ্যাট 90 ডিগ্রি, মানে পেশেন্ট লাইন ডাউন থাকবে কিন্তু তার পা দুটো আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে উঠে থাকবে, সেটাকে বলছে মডিফাইড টেন্ডেলেনবার্গ পজিশন। বোঝা গেল মডিফাইড টেন্ডেলেনবার্গ পজিশন? আরেকবার বলবো? মানে ধরো কোন একটা পেশেন্ট শুয়ে আছে, ঠিক আছে, লাইন ডাউন মানে শুয়ে আছে, যেমন ধরো আর পা দুটো হচ্ছে ওপরে, মানে ধরো তোমরা বেডে শুয়ে আছো, মানে ওয়াল সাইডে, হ্যাঁ, এবার হচ্ছে তোমরা শুয়ে আছে কিন্তু পা দুটো ধরো ওয়ালের উপরে তুলে দিয়েছো, এরকম ভাবে অনেকে ধরো হয়, তো সেই এই যে পজিশন, এটা মানে পা দুটো উপরে থাকবে, 90 ডিগ্রি এলিভেটেড থাকবে শুধু পা, আর বডিটা পুরোটাই হচ্ছে বেডে থাকবে, একে বলা হচ্ছে মডিফাইড টেন্ডেলেনবার্গ পজিশন। বোঝা গেল? মাথা থেকে কোমর পর্যন্ত বেডে থাকবে আর পা দুটো শুধু হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে উপরে। দেন নেক্সট দেখো রিভার্স টেন্ডেলেনবার্গ পজিশন। রিভার্স টেন্ডেলেনবার্গ পজিশন হচ্ছে when the head end is above from the leg end, মানে লেগ এন্ড থেকে হেড আবার কি হচ্ছে উপরের দিকে। টেন্ডেলেনবার্গ মানে তোমরা দেখলে যে পা কিন্তু হচ্ছে তোমার নিচের দিকে থাকবে, হ্যাঁ, সরি, নিচের দিকে, উপরের দিকে হচ্ছে পা থাকবে আর মাথা নিচের দিকে থাকবে, কিন্তু রিভার্সে আবার উল্টো হচ্ছে, মানে তোমার ওই যে হাই ফাউলার্স পজিশন যেমনটা হচ্ছিল, মানে ওটাতে তো বসে থাকছে পেশেন্ট, এটাতে শুয়ে থাকবে পুরোটাই, কিন্তু মাথা হচ্ছে উপরের দিকে থাকবে আর পা হচ্ছে নিচের দিকে থাকবে রিভার্স টেন্ডেলেনবার্গ পজিশনে। তো রিভার্স টেন্ডেলেনবার্গ পজিশন আমরা কোন ক্ষেত্রে ইউজ করি? যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারকে ডিক্রিজ করার জন্য। ধরো কোনো পেশেন্টের ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার ইনক্রিজ হয়েছে, বেড়ে গেছে, তাহলে সেই পেশেন্টের ওই ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারটা ডিক্রিজ করার জন্য কিন্তু আমরা রিভার্স টেন্ডেলেনবার্গ পজিশন দিয়ে থাকি। দেন নেক্সট দেখো ডরসাল রিকামেন্ট পজিশন। A position in which the patient lies on the back with the lower extremities moderately flexed, separated and হচ্ছে rotate outward, মানে বলছে যে পেশেন্টকে কি পজিশন দেবো, যে লাইন অন দা ব্যাক মানে ব্যাক সাইডে, যেমন হচ্ছে তোমার ওই সুপাইন পজিশন, ওরকম ব্যাক সাইড হয়ে শুয়ে থাকবে উইথ দ্য লোয়ার এক্সট্রিমিটিস মডারেটলি ফ্লেক্সড, কিন্তু যে লোয়ার এক্সট্রিমিটিস মানে পা, সেটা কি থাকবে, মডারেটলি হচ্ছে ফ্লেক্সড থাকবে, সেপারেটেড থাকবে এন্ড হচ্ছে রোটেটেড আউটওয়ার্ড। এই যে নিচে যে ছবিটা দেওয়া আছে, তোমরা ওই ছবিটা দেখবে তাহলে বুঝে যাবে, মানে ছবিগুলো একটু দেখে দেখে পড়বে তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, ছবি তো এখানে সেরকম ভাবে আঁকানো হয়নি, সেরকম ভালো ছবি আঁকতে পারি না। দেন নেক্সট দেখো অ্যাপ্লাই পিলো বিলো হেডস এন্ড কিপ বোথ হ্যান্ডস আপওয়ার্ড। মাথার তলায় কি দিচ্ছি আমরা, পিলো দিচ্ছি, এন্ড কিপ বোথ হ্যান্ডস আপওয়ার্ড, আর দুটো হাত কি থাকছে উপরের দিকে, মানে পা দুটো হচ্ছে তোমার ছড়ানো থাকবে, মানে সেপারেট থাকবে কিন্তু ফ্লেক্সড থাকবে, মানে পা দুটো ভাঁজ করে সেপারেট থাকবে, মানে একসাথে লেগে থাকবে না, সেপারেট থাকবে, আর হাত দুটো উপরে থাকবে মাথার উপরের দিকে, আর মাথার তলায় হচ্ছে পিলো থাকবে, এটাকে বলা হচ্ছে ডরসাল রিকামেন্ট পজিশন। এবার ইউজ কোন কোন ক্ষেত্রে আমরা করছি, অ্যাপ্লিকেশন অফ অবস্টেট্রিক্যাল ফরসেপ, যদি অবস্টেট্রিক্যাল ফোর্স আমরা ইউজ করি পেশেন্টে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ডরসাল রিকমেন্ড পজিশন ইউজ করে থাকি, এটাও ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবে। আর কি রিপেয়ার অফ লেশনস ফলোইং পস্টুরেশন অর ডেলিভারি, তাহলে ডেলিভারির রিপেয়ারের ক্ষেত্রেও কিন্তু আমরা ডরসাল রিকমেন্ড পজিশন দিয়ে থাকি, ঠিক আছে। রিভার্স টেন্ডেলেনবার্গ পজিশন, মনীষা, যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার ইনক্রিজ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু রিভার্স টেন্ডেলেনবার্গ পজিশন দেবো আমরা, হ্যাঁ, হাই ফাউলার দেব না।
ফাউলার্স পজিশন আমরা শুধুমাত্র কি বলতো তোমার ওই যে ব্রিথিং প্রবলেম যাদের হয় তাদেরকে ফাউলার্স পজিশনটা মেইনলি দেওয়া হয়, কিন্তু যখনই ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার আসবে তখন কিন্তু হচ্ছে তোমার হচ্ছে ইয়ে আসবে রিভার্স ট্রেন্ডেলেনবার্গ পজিশন। আচ্ছা নেক্সট দেখো এক্সামিনেশন অফ দ্য হেড, নেক, অ্যান্টেরিয়র থোরাক্স, লাংস, হার্ট, ব্রেস্ট টু অ্যাসেস পেরিফেরাল পালসেস, এগুলো দেখার জন্য আমরা হচ্ছে তোমার হচ্ছে কি পজিশন বললাম যেন, ডরসাল রিকমেন্ড পজিশন দিয়ে থাকি। ভালভা, ভ্যাজাইনাল এন্ড রেকটাল এক্সামিনেশন, এগুলো মানে ফিমেলদের যা কিছু অ্যাসেস বা এটা অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্ট বা ফিমেল ক্যাথেটারাইজেশনের ক্ষেত্রেও যে পজিশনটা দিই আমরা সেটা হচ্ছে ডরসাল রিকমেন্ড পজিশন। নেক্সট দেখো ল্যাটেরাল অর সাইড লাইন পজিশন। পেশেন্ট রেস্ট অন আইদার সাইড অফ দ্য লেফট ল্যাটেরাল, মানে লেফট সাইডে যদি পেশেন্ট শুয়ে থাকে সেটাকে আমরা বলছি লেফট ল্যাটেরাল পজিশন, আর রাইট সাইডে যদি থাকে তাহলে রাইট ল্যাটেরাল পজিশন। বোথ নি স্লাইটলি ফ্লেক্সড টুয়ার্ড অ্যাবডোমেন, তাহলে দুটো হাঁটু কি থাকবে ফ্লেক্সড থাকবে মানে ভাঁজ থাকবে অ্যাবডোমেনের দিকে। পুট পিলো বিলো হেড অ্যান্ড অন বোথ সাইড টু গিভ সাপোর্ট, তাহলে পিলো দেওয়া হচ্ছে কোথায়, হেডের তলায় আর কি বোথ সাইডে যাতে সাপোর্ট পাই। আর ওয়ান পিলো বিটুইন নিস টু অ্যাভয়েড ওয়েট অফ আপার নি অর লোয়ার নি, মানে যে দুটো হাঁটু রয়েছে এই হাঁটুর মাঝখানে আবার একটা পিলো দেওয়া হচ্ছে যাতে কিনা একটার ওপরের যে হাঁটু রয়েছে সেটা নিচের হাঁটুতে বেশি ওয়েট না দিতে পারে সেই জন্য। দেন নেক্সট দেখো ইউজেস, কোন ক্ষেত্রে আমরা ল্যাটেরাল পজিশন বা সাইড লাইন পজিশন ইউজ করব। ইনসার্ট সাপোজিটরিস, মেডিকেটেড ডিভাইস যেটা সাপোজিটরিস আমরা ইউজ করি অ্যানাসে যেটা দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা ল্যাটেরাল পজিশন দিই পেশেন্টকে। আর কি ফর রেকটাল টেম্পারেচার অ্যান্ড এক্সামিনেশন, যদি রেকটাল এক্সামিনেশন করা হয় বা টেম্পারেচার নেওয়া হয়, ধরো থার্মোমিটার প্লেস করা হলো রেকটাল টেম্পারেচার চেক করার জন্য, তো সেক্ষেত্রেও আমরা কিন্তু ল্যাটেরাল পজিশন দিয়ে থাকি। নেক্সট দেখো সিমস ল্যাটেরাল অর লেফট ল্যাটেরাল প্রন পজিশন, এটা কে আবিষ্কার করেছিলেন, জে.এম. সিমস, ইউএস গাইনোকোলজিস্ট। এ সেমি প্রন পজিশন উইথ দ্য পেশেন্ট অন দ্য লেফট সাইড, মানে সেমি প্রন পজিশন, তোমরা ছবিগুলো কিন্তু একবার দেখবে, হ্যাঁ সব দেওয়া আছে ছবিগুলো, মানে যে প্রন পজিশন হবে কিন্তু সেমি প্রন পজিশন, পুরোপুরি প্রন পজিশন না, আর তার সাথে আবার লেফট সাইডে হচ্ছে পেশেন্ট শুয়ে থাকবে, তো সেটাকে বলা হচ্ছে সিমস ল্যাটেরাল অর লেফট ল্যাটেরাল প্রন পজিশন। রাইট নিস অ্যান্ড থাই ডাউন well up, left arm along the patient's back and chest inclined forward so that the patient rest on if, মানে তোমরা বুঝতেই পারছো যে কিরকম ভাবে প্রন পজিশনের সাথে হচ্ছে লেফট সাইড, মানে তাহলে হচ্ছে রাইট নি এন্ড হচ্ছে থাই যে রয়েছে সেটা নিচের দিকে থাকবে, আর লেফট আর্ম পেশেন্টের হচ্ছে ব্যাক সাইডের যে এটা রয়েছে উপরের দিকে থাকবে, মানে ছবিটা দেখবে নাহলে বোঝানো যাচ্ছে না এখানে, হ্যাঁ ছবিটা দেখলে বুঝতে পারবে। দেন এখানে দেখো ইউজেস কোন কোন ক্ষেত্রে করব আমরা, ফর ভ্যাজাইনাল এন্ড রেকটাল এক্সামিনেশন এন্ড পোস্ট অ্যানেস্থেসিয়া রিকভারি, তাহলে কোনো পেশেন্টের যদি ভ্যাজাইনাল বা রেকটাল এক্সামিনেশন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সিমস ল্যাটেরাল অর লেফট ল্যাটেরাল প্রন পজিশন দিয়ে থাকি, বা অ্যানেস্থেসিয়া দেওয়ার পর যে রিকভারি হওয়ার জন্য যে পজিশন দেওয়া হয় সেটা হচ্ছে লেফট ল্যাটেরাল প্রন পজিশন। Position of the choice for administering enemas, because the sigmoid and descending colon is located on the left side of the body, তাহলে আমরা পেশেন্টকে যখন এনেমা দিচ্ছি তখনও কিন্তু আমরা সিমস ল্যাটেরাল পজিশন বা লেফট ল্যাটেরাল ফ্রন্ট পজিশন দিচ্ছি, ঠিক আছে। কারণ কি কেন দিচ্ছে, যে এনেমা যে দেওয়া হচ্ছে সিগময়েড এন্ড ডিসেন্ডিং যে কোলন রয়েছে সেটা লোকেটেড থাকছে কোথায়, যে লেফট সাইড অফ দ্য বডি, বডির লেফট সাইডের দিকে বেশি লোকেটেড থাকছে সেই কারণে। নেক্সট দেখো রোজ পজিশন। রোজ পজিশন কোন ক্ষেত্রে দেব বা কি রোজ পজিশন, ইট ইজ এ পজিশন ইন হুইচ এ পিলো ইজ অ্যাপ্লাইড বিলো দা শোল্ডার, তাহলে যে শোল্ডারের তলায় কি দেওয়া হচ্ছে, পিলো দেওয়া হচ্ছে, দ্য নেক অফ দ্য পেশেন্ট ইজ হাইপার এক্সটেন্ডেড, পেশেন্টের যে নেক রয়েছে সেটা আবার হাইপার এক্সটেন্ডেড থাকছে, ঠিক আছে।
given this position in case of tracheostomy, অ্যাডিনেক্টমি and হচ্ছে টনসিলেক্টমি। এখান থেকে কোশ্চেন আসে যে ট্র্যাকিওস্টমি যদি কোনো পেশেন্টকে দেওয়া হয় বা টনসিলেক্টমি করা হচ্ছে কোনো পেশেন্টকে, তাহলে সেক্ষেত্রে কোন পজিশন আমরা দিয়ে থাকি? রোজ পজিশনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আসে কিন্তু এক্সামে। Then next দেখো Vulture's position. It is a position in which patient lie on the bed till the hip portion and his or her feet touches the ground. তাহলে Vulture position কি? পেশেন্টকে যে পেশেন্ট লাই অন দ্য বেড টিল দ্য হিপ পোর্শন, তাহলে হিপ পোর্শন পর্যন্ত বেডের উপর শুয়ে থাকছে আর তার পা গুলো কোথায় থাকছে? মানে হচ্ছে তোমার হচ্ছে গ্রাউন্ডে হচ্ছে টাচ করছে পা দুটো, মানে হচ্ছে তোমার কোমর থেকে মাথা পর্যন্ত বেডের উপরে থাকবে আর পা গুলো গ্রাউন্ডে টাচ হয়ে থাকবে, সেটাকে বলা হচ্ছে ভালচার্স পজিশন। ইউজড ইন ব্রিচ অ্যান্ড ফরসেপ ডেলিভারি, তাহলে হচ্ছে যে প্রেগনেন্ট মায়েদের যে ব্রিচ অ্যান্ড ফরসেপ ডেলিভারি করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ভালচার পজিশন দিয়ে থাকি। নেক্সট দেখো লয়েল্ড ডেভিস পজিশন, এগুলো এইটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট দেখে রাখো যে কি জিনিসটা। ইট ইজ এ কম্বিনেশন অফ লিথোটমি পজিশন এন্ড টেন্ডেলেনবার্গ পজিশন। তোমরা পড়লে যে লিথোটমি পজিশন বা টেন্ডেলেনবার্গ পজিশন কাকে বলে, তো এই দুটোর কম্বিনেশনে যে পজিশন হচ্ছে দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে লয়েল্ড ডেভিস পজিশন। ইউজড ইন পেলভিস অ্যান্ড রেকটাল সার্জারি, যদি কোনো পেশেন্টের পেলভিক বা রেকটাল সার্জারি করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পজিশন দেওয়া হয়। নেক্সট দেখো ট্রিপড পজিশন। ট্রিপড পজিশন বলতে কি বুঝি? ইট ইজ এ পজিশন ইন হুইচ এ পেশেন্ট lean on hand forward to ease the bending pattern, তাহলে যে সামনের দিকে হাত করে লিন ফরওয়ার্ড ভাবে যে মানে মানে ঝুঁকে থাকা যে পজিশনটা, যাতে ব্রিথিং প্যাটার্নটা ইজি হয়, সেই কারণে এই পজিশনটা দেওয়া হয়, দেখে বলা হচ্ছে ট্রিপড পজিশন। The next দেখো জ্যাক নাইফ পজিশন। It is a position in which head and leg position are below the hip buttock level. তাহলে হেড এবং লেগ কি থাকছে? হেড অ্যান্ড লেগের যে পজিশনটা সেটা হচ্ছে বিলো হিপ অ্যান্ড বাটাক লেভেল, তাহলে বাটাক বা হিপ লেভেল থেকে নিচের দিকে থাকছে, তখন সেটাকে বলা হচ্ছে জ্যাক নাইফ পজিশন। কোন ক্ষেত্রে আমরা ইউজ করছি? লো লাম্বার অ্যান্ড হচ্ছে রেকটাল সার্জারি। যখন লো লাম্বারে আমরা সার্জারি করছি মানে কোমরের দিকে বা হচ্ছে রেকটাল সার্জারি করা হচ্ছে, তখন কিন্তু আমরা জ্যাক নাইফ পজিশন ইউজ করছি। এবার দেখো কিছু কি পয়েন্ট দেওয়া আছে তোমাদের, এগুলো বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে দেখবে এগুলো, হ্যাঁ ভালো করে পড়বে। এটা এখানে সব দেওয়া আছে যে এপিস্ট্যাক্সিস মানে কি? যে যখন হচ্ছে নাক দিয়ে ব্লিডিং হয় তখন সেটাকে বলা হচ্ছে এপিস্ট্যাক্সিস। তো এপিস্ট্যাক্সিস যদি হয় কোনো পেশেন্টের, আমরা কি পজিশন দেব? নোজ পিঞ্চ অ্যান্ড হচ্ছে লিন ফরওয়ার্ড, মানে নাক চিপে ধরবে আর হচ্ছে লিন ফরওয়ার্ড থাকবে, ঠিক আছে? দেন নেক্সট দেখো লিভার বায়োপসি যদি করা হয় কোনো পেশেন্টের, তাহলে ডিউরিং কি পজিশন দেব আর আফটার লিভার বায়োপসি কি পজিশন দেব? তাহলে ডিউরিং হচ্ছে আমরা সুপাইন পজিশন দেব যখন লিভার বায়োপসি করব। সুপাইন পজিশন কেন দেব লিভার বায়োপসিতে? বলো দেখি একটু জেনারেল নলেজে, সুপাইন পজিশন কেন দেবো? দেখি অম্বিকা হালদার,
অম্বিকা হালদার ঠিক বলেছো, অ্যাবডোমেন এক্সপোজারের জন্য। কারণ অ্যাবডোমেনের যে মানে সামনের ফ্রন্ট মানে যদি ফ্রন্ট পার্টটা মানে আমাদের সামনের পার্টটা যদি এক্সপোজার না হয় তাহলে কিভাবে নেবে বায়োপসি, মানে তো তোমার ওখান থেকে টিস্যু নেবে, লিভার থেকে টিস্যু নেবে, এবার ব্যাক সাইড থেকে তো নিতে পারবে না, সামনের সাইড থেকেই নিতে হবে। তো সেই কারণেই হচ্ছে সুপাইন পজিশন দেওয়া হচ্ছে। সুপাইন পজিশন মানে মুখ ওপরের দিকে থাকবে, ঠিক আছে, আর ব্যাক সাইডটা বেডের সাথে লেগে থাকবে। রিল্যাক্সেশন অফ দ্য বডি, অ্যাবডোমিনাল মাসেলও রিল্যাক্সেশন হয় সেই কারণে। তো এই গেল যখন ডিউরিং আমরা হচ্ছে বায়োপসি নেব, লিভার বায়োপসি করব যখন পেশেন্টের, তখন কিন্তু আমরা সুপাইন পজিশন দেব। আর বায়োপসি হয়ে গেল পেশেন্টের, তখন আমরা কি পজিশন দেব, যে রাইট ল্যাটারাল পজিশন দেব, ঠিক আছে। নেক্সট দেখো এখানে যে ডিউরিং পজিশন এন্ড আফটার পজিশন কি কোথায় কোন প্রসিডিউরে কি পজিশন দিচ্ছি, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো দেখে রাখবে কিন্তু প্রত্যেকটা। দেন নেক্সট দেখো কিডনি বায়োপসি যখন ডিউরিং কি পজিশন দেব, প্রন পজিশন। কিডনি বায়োপসির ক্ষেত্রে আফটার হচ্ছে সুপাইন পজিশন। আচ্ছা বলো তো, কিডনি বায়োপসি বা যে লিভার বায়োপসি আমরা করলাম, রাইট ল্যাটারাল পজিশনটা আমরা কেন দিচ্ছি, বা কিডনি বায়োপসির ক্ষেত্রে আফটার যখন প্রসিডিউর হয়ে যাচ্ছে সুপাইন পজিশন কেন দিচ্ছি, কেউ কি বলতে পারবে? মুনমুন ব্যানার্জি একদম ঠিক বলেছো, যাতে অ্যাসপিরেশন না হয় সেই কারণে, ড্রেনেজ যাতে না হয় সেই কারণে। কারণ কি তোমার হচ্ছে বায়োপসি করার পর সুপাইন পজিশন দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে তোমার ওই যাতে ওই জায়গাটায় যেখান থেকে অ্যাসপিরেট করা হলো বা বায়োপসি না হলো সেখানে মানে যে তোমার চাপ ক্রিয়েট হবে, ঠিক আছে, যেহেতু চাপ থাকবে সেই জন্য অ্যাসপিরেশনটা হবে না, অ্যাসপিরেশন প্রিভেন্ট হবে। নেক্সট দেখো লাম্বার পাংচার পজিশন। লাম্বার পাংচার যখন করা হচ্ছে তখন আমরা কি পজিশন দিচ্ছি, এটা তোমরা পড়েছো লাম্বার পাংচারে। ডিউরিং যখন আমরা প্রসিডিওর করব তখন ফিটাল অ্যাটিটিউড পজিশন অথবা সি শেপড পজিশন উইথ ফ্লেক্সড বডি, সি শেপড পজিশন দিতে পারি বা ফিটাল অ্যাটিটিউড পজিশন। নেক্সট দেখো স্পাইনাল ইনজুরি পজিশন। যদি স্পাইনাল ইনজুরি হয় তাহলে সেক্ষেত্রে আমরা আবার কি পজিশন দেব, সুপাইন উইদাউট পিলো, মানে সুপাইন পজিশন দেব কিন্তু কোনো পিলো দেব না। লগ রোলড পজিশন, কমপ্লিট বডি মুভমেন্ট টু সাইড লাইং বাই হেল্প অফ 3%, মানে তিনটে মানুষ ধরে, মানে ওকে কি বলতো মুভমেন্ট করানো যাবে না, যাদের স্পাইনাল ইনজুরি হয় তাদের মুভমেন্ট করানো যাবে না, সেই জন্যই লগ রোলড মানে হচ্ছে রোল্ড করে মানে তিনজনে ধরে তার যাতে কোনো মুভমেন্ট না হয় সেরকম ভাবে হচ্ছে বেডে দেওয়া হয়, ওই পজিশনটা মেনটেন করা হয়, আর কোনো রকম পিলো ইউজ করা হয় না। দেন নেক্সট দেখো এনজি টিউব, ন্যাজোগ্যাস্ট্রিক টিউব ইনসারশন যখন করা হচ্ছে তখন কি পজিশন দেব, হাই ফাউলার উইথ নেক ফ্লেক্সড। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাও আসে এখানে, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, মানে হাই ফাউলার পজিশন দেব তার সাথে নেক কি থাকবে, ফ্লেক্সড থাকবে। দেন নেক্সট দেখো থোরাকোসেন্থেসিস। থোরাকোসেন্থেসিসের ক্ষেত্রে আমরা কি পজিশন দেব, সিটিং অন দ্য এজ অফ দ্য বেড উইথ ফুট সাপোর্ট, মানে ফুট সাপোর্ট থাকবে তার সঙ্গে সিটিং কিরকম, যে বেডের এক সাইডে সিটিং অবস্থায় থাকবে আর ফুট সাপোর্ট থাকবে। সেমি সিটিং পজিশন অন এজ অফ দ্য বেড, আর বেডের এক সাইডে কি থাকবে, সেমি সিটিং পজিশনে থাকবে থোরাকোসেন্থেসিসের ক্ষেত্রে। মানে ডিউরিং হচ্ছে সিটিং আর আফটার, ঠিক আছে, এখানে আফটারটা লেখা হয়নি। তো নেক্সট দেখো টনসিলেক্টমি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, যে টনসিলেক্টমি যদি হয় কোনো পেশেন্টের করা হয় তাহলে সেক্ষেত্রে কি পজিশন দেব, রোজ পজিশন। আর এনেমার ক্ষেত্রে সিমস লেফট ল্যাটারাল প্রন পজিশন দেওয়া হয়। এগুলো দেখলো, যেগুলো পড়লে ওগুলো ছোট ছোট করে কি পয়েন্ট করা আছে। দেন নেক্সট দেখো এয়ার এম্বোলিজম, লেফট ল্যাটারাল টেন্ডেলেনবার্গ পজিশন। কোনো পেশেন্টে ধরো এয়ার এম্বোলিজম হয়ে গেছে, এম্বোলিজম মানে কি তোমরা প্রত্যেকেই জানো যে মুভেবল ক্লট,
তো এয়ার ইম্বোলাই মানে এয়ার হচ্ছে ঢুকে গেছে, ঢুকে গিয়ে সেটা ইম্বোলাই হয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন সেটাকে রিমুভ করা বা প্রিভেন্ট করার জন্য আমরা লেফট ল্যাটেরাল টেন্ডেলেনবার্গ পজিশন দেব। দেন নেক্সট দেখো শক পেশেন্টকে কি দেবো, টেন্ডেলেনবার্গ পজিশন। যদি কোনো পেশেন্টের ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যায় তাহলে রিভার্স টেন্ডেলেনবার্গ, আর পোস্ট অ্যানেস্থেসিয়া পেশেন্টকে সিমস ল্যাটেরাল পজিশন। আরো কিছু কি পয়েন্ট রয়েছে, যেটা হচ্ছে তোমার হচ্ছে ফুল ফর্ম। হ্যাঁ, এখান থেকেও কোশ্চেন আসে যে লামার ফুল ফর্ম কি? ডিসচার্জ প্রসেস স্টার্ট এট দ্য টাইম অফ দ্য অ্যাডমিশন। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন আসে যে ডিসচার্জ প্রসেস যে আমরা স্টার্ট করি পেশেন্টের, সেটা কখন আমরা প্ল্যান করি? যখন পেশেন্ট অ্যাডমিশন হচ্ছে তখনই প্ল্যান হয়ে যায়। এবার লামার হচ্ছে তোমার ফুল ফর্ম কি? লামার ফুল ফর্ম হচ্ছে লিভিং অর লিভ এগেইনস্ট হচ্ছে মেডিকেল অ্যাডভাইস। মানে এখানে স্পেলিংটা ভুল আছে, লিভ হবে, লিভ। হ্যাঁ, লিভিং অর লিভ এগেইনস্ট মেডিকেল অ্যাডভাইস। পেশেন্ট লিভড সাডেনলি উইদাউট প্রায়র ইনফরমেশন, ডিসচার্জ সামারি নট গিভেন। মানে লামা কি, যে কোনো পেশেন্ট ধরো হচ্ছে মেডিকেল অ্যাডভাইসের এগেনস্টে গিয়ে ছুটি নিচ্ছে, মানে জোর করে ছুটি নেওয়া। যে ধরো কোনো পেশেন্ট বলছে না আমি আর থাকবো না হসপিটালে, আমি থাকবো না, আমাকে ছুটি দিয়ে দিন, ডক্টরকে রিকোয়েস্ট করছে যে স্যার আমাকে ছুটি দিয়ে দিন, আমি আর থাকবো না। তো এই যে মেডিকেল মানে ওনারা তো প্ল্যান করেছেন যে কবে ছুটি হবে, কিন্তু উনি তার ছুটি নেওয়ার আগে মানে ছুটির প্ল্যানের আগেই উনি আগেই ছুটি নিতে চাইছেন জোর করে মেডিকেল অ্যাডভাইজের এগেনস্টে গিয়ে, তখন সেটাকে বলা হচ্ছে লামা। তো এই ক্ষেত্রে পেশেন্টের কিন্তু ডিসচার্জ সামারি হচ্ছে দেওয়া হয় না। দেন নেক্সট দেখো ডামা, DAMA, ডামা, ডিসচার্জ এগেনস্ট মেডিকেল অ্যাডভাইস। মেডিকেল অ্যাডভাইসের এগেনস্টে গিয়ে ডিসচার্জ নেওয়া, ঠিক আছে। দেন নেক্সট দেখো অ্যাবসকন্ডেড। অ্যাবসকন্ডেড কাদের বলবো? পেশেন্ট ওয়েন্ট আউট অফ হসপিটাল উইদাউট স্টাফ নলেজ। মানে ধরো অ্যাবসকন্ডেড বলতে কোনো একটা পেশেন্ট তোমার ওয়ার্ডে ভর্তি আছে, কিন্তু কাউকে কোনো ইনফরমেশন না জানিয়ে সে চুপচুপ করে ধরো বেরিয়ে গেল বা পালিয়ে গেল, তো সেই পেশেন্ট গুলোকে বলা হচ্ছে অ্যাবসকন্ডেড। ঠিক আছে, কেউ জানতেই পারলো না যে পেশেন্ট নেই। দেন নেক্সট দেখো ড্রামা। ড্রামা মানে কি? ডিসচার্জ রিকোয়েস্টেড এগেইনস্ট মেডিকেল অ্যাডভাইস। মানে মেডিকেল অ্যাডভাইসের এগেইনস্টে গিয়ে হচ্ছে ডিসচার্জ রিকোয়েস্ট করছে, সেটাকে বলা হচ্ছে ড্রামা। দেন ওসামা। ওসামা হচ্ছে ওভারস্টেইং এগেইনস্ট মেডিকেল অ্যাডভাইস। যে মেডিকেল অ্যাডভাইস তার এগেইনস্টে গিয়ে ওভারস্টেইং মানে মানে মেডিকেল অ্যাডভাইসে ধরো 5 দিন থাকার কথা, কিন্তু সে হচ্ছে আরো বেশি দিন থাকছে, মানে 10 দিন থাকছে, ওভারস্টে করছে, তো সেটাকে বলা হচ্ছে ওসামা। আর হচ্ছে রামা কি? রেস্টিং এগেইনস্ট মেডিকেল অ্যাডভাইস। যে মেডিকেল অ্যাডভাইসের এগেইনস্টে গিয়ে রেস্ট করছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে রামা। আর মামা মবিলাইজিং এগেইনস্ট মেডিকেল অ্যাডভাইস। ধরো কোনো পেশেন্টকে ইমোবিলাইজ থাকতে বলা হয়েছে কিন্তু সে ঘুরে বেড়াচ্ছে মেডিকেল অ্যাডভাইসের এগেইনস্টে গিয়ে, সেটাকে বলা হচ্ছে মামা। দেন নেক্সট দেখো আমা। আমা মানে অ্যাডমিটেড এগেইনস্ট মেডিকেল অ্যাডভাইস থ্রু হায়ার লেভেল প্রেশার। মানে ধরো কোনো একটা পেশেন্টের হচ্ছে ধরো হসপিটালে ভর্তি হওয়ার কোনো মানে সেরকম হচ্ছে ফ্যাটাল কন্ডিশন বা ইমার্জেন্সি কোনো কন্ডিশন হয়নি, কিন্তু তবুও সে মেডিকেল অ্যাডভাইসের এগেইনস্টে গিয়ে অ্যাডমিট হবে, ঠিক আছে, কোনো হায়ার মানে পলিটিক্স এর হাত ধরে বা যাই হোক সেগুলোর মাধ্যমে হচ্ছে ভর্তি হবে জোর জবরদস্তি, সেটাকে বলা হচ্ছে আমা, মানে অ্যাডমিটেড এগেইনস্ট মেডিকেল অ্যাডভাইস। দেন নেক্সট দেখো ওবামা। ওবামা আউট অফ বেড এগেইনস্ট মেডিকেল অ্যাডভাইস। কোনো পেশেন্টকে বেড থেকে নামতে নিষেধ করা হয়েছে, কিন্তু সে বেড থেকে নেমে ঘুরে বেড়াচ্ছে, মানে মেডিকেল অ্যাডভাইস সে মানছে না, এগেইনস্টে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে ওবামা, মানে আউট অফ বেড এগেইনস্ট মেডিকেল অ্যাডভাইস। দেন নেক্সট দেখো তোমাদের এতটুকুই। আর এই যে ছবিগুলো এখানে দেওয়া আছে প্রন পজিশন কিভাবে, সুপাইন পজিশনটা দেখো, তারপর সেমি ফাউলার্স পজিশন, হাই ফাউলার্স পজিশন, এই যে জ্যাক নাইফ পজিশন যেটা হচ্ছে, প্রোক্টোলজিক পজিশন যেটাকে বলা হচ্ছে, সিমস পজিশন, সেমি প্রন যেটাকে বলা হচ্ছে, ল্যাটেরাল রিকমেন্ডেড পজিশন সাইড লাইন, লিথোটমি পজিশন, টেন্ডেলেনবার্গ পজিশন,
রিভার্স টেন্ডেলেনবার্গ পজিশন, আর হচ্ছে নিচেস্ট পজিশন। ঠিক আছে, এইগুলো দেখে রাখবে। এর মধ্যে লাস্টে যে কি পয়েন্ট করা আছে ওগুলো তোমরা কিন্তু ভালোভাবে দেখবে। ওই পজিশন গুলো যেগুলো কোশ্চিন আসে ম্যাক্সিমাম ওগুলোই আসে কোশ্চিন। ঠিক আছে, ওখান থেকে ঘুরে ঘুরে আসে। হ্যালো ম্যাম, বলো। বলছি এখানে টেন্ডেলবার্গ পজিশন আর রিভার্স টেন্ডেলবার্গ পজিশন দুটো একই দেখাচ্ছে না? হ্যাঁ, এইখানে ছবিটা একটু আলাদা আছে। আমার আমার খাতাতে যে ছবিটা আছে ওইটা হবে। হ্যাঁ, এখানে দুটো ছবি দেখছি একই আছে। টেন্ডেলেনবার্গ ঠিক আছে, কিন্তু রিভার্সটা উল্টো হবে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। হুম। আচ্ছা, তোমাদের আজকে ক্লাস কটায় আছে? নেক্সট ক্লাস জানো কি? আজকে আর নেই ম্যাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, কম্পিটিশন কিন্তু বাড়বে। বলো। ম্যাম বলছি যে একটা ছিল ইউ আছে সেটার জন্য, ওইটা কি আমি একটু কমেন্ট করে পাঠাবো? শুনতেই পেলাম না, কেটে গেল। বলো, আরেকবার বলো। বলছি যে ম্যাম আমি একটা লিস্ট করেছিলাম যে কি কি ডিউ আছে সেটার জন্য, সেটা কি আমি একবার মানে কমেন্টে লিখে দেব? তুমি তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট তাহলে আপনি একটু পড়িয়ে দিতেন, যেমন বেরিয়ার নার্সিং, তারপরে ওই অটোক্লেভ আর কি এইগুলো। অটোক্লেভটা করাবো। ওগুলো মানে কি বলতো, তোমাদের যেগুলো ম্যাক্সিমাম হয়ে গেছে এখান থেকে আমি 4টে হোক, 3টে হোক বা 5টে হোক এমসিকিউ গুলো করাবো। তাহলে তোমাদেরও একটা করানো মানে পড়ার একটা চাপ থাকবে। ঠিক আছে, আর তার সাথে সাথে ওই টপিক গুলো একটা একটা করে তোমাদের করিয়ে দেবো মাঝে মধ্যে, বুঝলে? আমি জানি কোন কোন টপিক গুলো হয়নি, তুমি তবুও দিয়ে দাও। ঠিক আছে ম্যাম, ঠিক আছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, তুমি না হলে স্যার, তুমি কি দিয়েছো এখানে গ্রুপে দিয়েছো? এটা কে দিয়েছে? হ্যাঁ ম্যাম দিলাম, একবার দেখে নিন। আচ্ছা আচ্ছা, অন্তরা বলছো তো? ম্যাম হ্যালো, আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, আমি দেখে নেবো। তুমি একবার আমাদের স্যারকে এটা পাঠিয়ে রেখো। হ্যাঁ, ঠিক আছে ম্যাম। ঠিক আছে। ম্যাম বলো বলো। বলছিলাম রেসপিরেটরি ডিস্ট্রেসের ক্ষেত্রে তো মেনলি ফাউলার পজিশন ইউজ করা হয়, তো হ্যাঁ হ্যাঁ এখানে ট্রিপড পজিশনের ক্ষেত্রেও আপনি বললেন না, তো যদি দুটোই অপশন থাকে তো সেক্ষেত্রে আমরা মেনলি ফাউলার পজিশনকে চুজ করব। তো ফাউলার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ফার্স্ট প্রায়োরিটি ফাউলার্স। আচ্ছা, দেন ট্রিপডটা থাকবে। সেকেন্ড প্রায়োরিটি। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করো। ক্লাস শেষ করছি এখানে। হ্যাঁ ম্যাম, টপিক কি দেবেন আজকে না পরের দিন দেবেন? টপিকটা আজকে আমি স্যারকে দিয়ে দেবো। আমি আগে দেখি কোন কোন টপিক আমি পড়াবো আগে, যেগুলো বেশি ভাইটাল। 3 থেকে 4টে দেবেন যাতে পড়তে। হ্যাঁ, দাঁড়াও আমি একবার বলেই দিই তোমাদেরকে। তোমরা সিপিআরটা দেখে রাখবে। ঠিক আছে, সিপিআর পড়বে, সিপিআর এর সাথে ভাইটাল সাইনটা পড়বে। আচ্ছা, এই দুটো টপিকের উপরেই প্রথমে নেব আমি। হ্যাঁ, এই দুটো টপিক যেন একদম ভালোভাবে প্রত্যেকেই দেখে রাখবে এমসিকিউ। ওকে ম্যাম। সিপিআর আর ভাইটাল সাইন। হ্যাঁ, তোমাদের কয়দিন টাইম লাগবে এই দুটো? ম্যাম বলছি পরের দিন কি কোশ্চেন আলোচনা ম্যাম করবেন না? সিপিআর এ তো তাও অত লাগবে না, ভাইটাল সাইনটা একটু টাইম লাগবে। হ্যাঁ হ্যাঁ, মানে তোমরা ভালোভাবে এমসিকিউটা করে নাও সিপিআর থেকে আর ভাইটাল সাইন থেকে। তো তোমাদের কতদিন টাইম লাগবে সেটা বলো পড়ার জন্য ভালোভাবে, মানে ভালোভাবে। হ্যাঁ, এটা একদিনই হয়ে যাবে। একদিনে হয়ে যাবে বাকিদের? হ্যাঁ ম্যাম, একদিনই হয়ে যাবে, কালকে নিলেও অসুবিধা নেই। তাই এই দুটো টপিক তো হ্যাঁ, এই দুটো টপিক তোমাদের হয়ে আছে, কিন্তু এখান থেকে এমনই ঘোরানো পেঁচানো কোশ্চেন করেন যে এখান ম্যাম থেকে ভাইটাল সাইন কখনোই একদিনে হবে না ম্যাম। ভাইটাল সাইনের যে লেভেলের এমসিকিউ আছে গাদা গুচ্ছের, তাতে একদিনে হবে না কখনোই।
ঘুরিয়ে পেঁচিয়ে সব প্রশ্ন আছে, ওটা একদিনে কিছুতেই সম্ভব না। সিপিআর তাও সম্ভব। সিপিআর থেকে তবুও পারবে, কিন্তু ভাইটাল সাইনটা তো অনেকটাই। তাহলে কতদিন পর তোমাদের নেব বলো, কতদিন টাইম লাগবে পড়ার জন্য? তাহলে আশা করি ভালো করে সবার হয়ে যাবে। 3-4 দিনে হয়ে যাবে, 3-4 দিনে হয়ে হ্যাঁ। যাবে ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে 4 দিন টাইম দিলাম। হ্যাঁ, 4 দিনে ভালোভাবে ঠিক আছে, পড়বে ma'am। কিন্তু ভাইটাল সাইনটা। হ্যাঁ, ঠিক ঠিক আছে আছে ম্যাম। আচ্ছা 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 ঠিক আছে, রাখছি তাহলে। থ্যাংক ইউ সবাইকে।